যখন থেকেই ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিছুটা আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে যাচ্ছে, তখন থেকেই এই ছোট ছোট প্রতিবেশী দেশগুলি তাদের মনে একটা অদ্ভুত ভুল ধারণা জন্মায়। তারা যেন ভাবতে শুরু করেছে যে রাতারাতি তারাই এখন বিশ্বের নতুন সুপার পাওয়ার হয়ে গেছে। আর সেই বাড়তি আত্মবিশ্বাসের জোরেই তারা এমন কিছু দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছে যার কথা হয়তো কয়েক বছর আগেও তারা নিজেরাই কল্পনা করতে পারেনি। দশকের পর দশক ইতিহাস ঘাটলেও এমন ঘটনা প্রায় দেখা যায় না। 1971 সালে যুদ্ধের পর এই প্রথম পাকিস্তান নিজেদের নৌশক্তির প্রদর্শন করতে চীনের কাছ থেকে কেনা অত্যাধুনিক হ্যাঙ্গর ক্লাস সাবমেরিন সরাসরি বঙ্গোপসাগরের অত্যন্ত সংবেদনশীল এলাকায় এনে মোতায়েন করেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঠিক একই সময় ভারতের পূর্ব দিকের প্রতিবেশী বাংলাদেশও চুপচাপ বসে নেই। তারাও চীনের তৈরি 24টি আধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং সেগুলিকে ভারতের সীমান্তের একেবারে কাছেই অবস্থিত লালমনিরহাট এয়ারবেসে মোতায়েন করার প্রস্তুতি চলছে। জানলে অবাক হবেন, এই এয়ারবেসটি ভারত বাংলাদেশ সীমান্ত এবং ভারতের সবথেকে সংবেদনশীল শিলিগুড়ি করিডোর, যেটাকে গোটা বিশ্ব চিকেন নেক নামে চেনে, সেই এলাকার খুব কাছেই অবস্থিত। রংপুর বিভাগের এই ঘাঁটি ভারতের সীমান্ত থেকে মাত্র 12 থেকে 20 কিলোমিটার দূরে। আর এই সামান্য সামরিক মোতায়েন দিয়েই ওপারের কিছু মহল এমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করছে যেন তারা সত্যি ভারতের চিকেন নেক কেটে নিজেদের মানচিত্রে যুক্ত করে ফেলেছে। কিন্তু সীমান্তের ওপারে বসে থাকা এই মানুষগুলি একটা খুব বড় বাস্তবতা ভুলে যাচ্ছে। হয়তো তারা জানেই না ভারত বহু আগেই নিজেদের সব থেকে শক্তিশালী রাফালে ফাইটার জেটসের একটি সম্পূর্ণ পূর্ণ স্কোয়াড্রন, অর্থাৎ প্রায় 18টি রাফাল যুদ্ধবিমান বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে অবস্থিত হাসিমারা এয়ারবেসে 24 ঘন্টা পূর্ণ প্রস্তুত অবস্থায় মোতায়েন করে রেখেছে। ভারতীয় বায়ুসেনার এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলি প্রয়োজন পড়লে চোখের পলকে সিঙ্গেল শটটিতেই লক্ষ্য বস্তুতে আঘাত এনে নিরাপদ ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম। আর এত দ্রুত পুরো অভিযান শেষ হয়ে যেতে পারে যে প্রতিপক্ষের অত্যাধুনিক চীনা র্যাডার সিস্টেম পর্যন্ত অনেক ক্ষেত্রে প্রতিক্রিয়া জানানোর সুযোগ নাও পেতে পারে। তবে আধুনিক যুদ্ধ প্রযুক্তি এবং সামরিক সক্ষমতায় এই বিষয়গুলি বুঝতে হলে কিছুটা বাস্তব জ্ঞান এবং প্রযুক্তিগত ধারণা থাকা দরকার। এসব না জেনে শুধু আবেগ দিয়ে রাফালের প্রযুক্তি বা তার আধুনিক যুদ্ধ ক্ষমতা বিচার করা সম্ভব নয়। যাই হোক, ভারতের পশ্চিম দিকের প্রতিবেশী পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আজ নতুন করে কিছু বলার নেই। গোটা বিশ্বই জানে, তাদের দেশের সাধারণ মানুষও বহুবার প্রকাশ্যে সেই বাস্তবতার কথা স্বীকার করেছে। যে দেশের নিজের নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করাই কঠিন হয়ে পড়েছে, যে দেশের অর্থনীতি এখনো বড় সংকটের মুখে, সেই দেশই আজ ভারতের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য চীনের কাছ থেকে কেনা সাবমেরিন বঙ্গোপসাগরে নামিয়ে নিজেদের সামরিক ক্ষমতা দেখানোর চেষ্টা করছে। কিন্তু এই তথাকথিত কৌশলবিদরা হয়তো একটা বিষয় বুঝতেই পারেননি যে বঙ্গোপসাগরে তারা নিজেদের সাবমেরিন নিয়ে এসেছে, ঠিক তার পাশেই রয়েছে ভারতের অন্যতম শক্তিশালী নৌঘাঁটি বিশাখাপত্তনম নেভাল কমান্ড। এটাই সেই ঘাঁটি যেখানে ভারতীয় নৌবাহিনীর বিশাল যুদ্ধজাহাজ, অত্যাধুনিক নিউক্লিয়ার সাবমেরিন এবং একের পর এক শক্তিশালী নৌ অস্ত্র সবসময় প্রস্তুত অবস্থায় থাকে। আর এই বিশাখাপত্তনমের ইতিহাসও কম গৌরবের নয়। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই উপকূলের কাছেই ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের সবথেকে শক্তিশালী এবং বহুল আলোচিত সাবমেরিন পিএনএস গাজীকে সমুদ্রের তলায় চিরদিনের জন্য ডুবিয়ে দিয়েছিল। সেই ঘটনার পর কেটে গেছে কয়েক দশক। এই দীর্ঘ সময় পাকিস্তান আর কখনো বঙ্গোপসাগরের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পায়নি। তাহলে হঠাৎ কি এমন বদলে গেল? কি এমন ঘটনা যার ফলে ভারতের এই দুই প্রতিবেশী একসঙ্গে নতুন করে কৌশলগত চাপ তৈরি করার চেষ্টা শুরু করলো? এর পেছনে কি শুধুই তাদের নিজস্ব সিদ্ধান্ত, নাকি এর নেপথ্যে কোনো বড় জিওপলিটিক্যাল গেম চলছে? দেখুন, চীন এবং আমেরিকাকে ঘিরে চলা আন্তর্জাতিক শক্তির লড়াইয়ের মধ্যে কি ভারতের ওপর পূর্ব ও পশ্চিম দুই দিক থেকে চাপ সৃষ্টি করার কোনো বৃহত্তর পরিকল্পনা তৈরি হচ্ছে? আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা গ্রাউন্ড জিরোতে ঠিক কোন অ্যাকশন প্ল্যান সক্রিয় করছে? আজকের এই বিশদ কৌশলগত বিশ্লেষণে আমরা ধাপে ধাপে সেই সব প্রশ্নের উত্তর খুঁজে দেখব। বাস্তবে ভারত বহুদিন ধরেই বাংলাদেশ সীমান্তকে আরো নিরাপদ করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় একটি অত্যাধুনিক স্মার্ট সার্ভেলেন্স গ্রিড এবং আধুনিক সীমান্ত সুরক্ষা প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা কোনো সাধারণ কাঁটাতারের বেড়া নয়, এটা এমন একটি প্রযুক্তি, ডিজিটাল সিকিউরিটি নেটওয়ার্কও বলতে পারেন আপনি, যেখানে রয়েছে থার্মাল ক্যামেরা, লেজার সেন্সর এবং আধুনিক নজরদারি প্রযুক্তি। এর মূল উদ্দেশ্য সীমান্ত পেরিয়ে হওয়া অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান চক্রকে কার্যত অচল করে দেওয়া। ভারতের এই কঠোর পদক্ষেপই সীমান্তের ওপারের কিছু ভারত বিরোধী এবং উগ্রপন্থী গোষ্ঠীর কাছে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঠিক এই সময়ই বাংলাদেশের চীনের কাছ থেকে 24টি যুদ্ধ বিমান কেনার উদ্যোগ এবং সেগুলিকে সরাসরি লালমনিরহাট এয়ারবেসে মোতায়েনের পরিকল্পনাকে অনেকেই শুধুমাত্র একটি সাধারণ সামরিক পদক্ষেপ হিসেবে দেখছেন না। ভৌগোলিক অবস্থানটা যদি খেয়াল করেন তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। এই এয়ারবেসটি ভারতের সবথেকে সংবেদনশীল অঞ্চল শিলিগুড়ি করিডোর অর্থাৎ বহুল প্রচলিত চিকেন নেকের খুবই কাছেই অবস্থিত। এই সরু করিডোরটাই ভারতের মূল ভূখণ্ডকে সমগ্র উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযুক্ত করে রেখেছে। সীমান্তের ওপারে বসে থাকা কিছু মহলের ধারণা, এই এলাকায় যুদ্ধবিমান মোতায়েন করে তারা ভারতের এই গুরুত্বপূর্ণ করিডোরের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করতে পারবে। সোশ্যাল মিডিয়াতেও এই মোতায়েনকে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে তারা বড় ধাক্কা দিয়ে ফেলেছে। এমনকি অনেকের দাবি এখন নাকি ভারত তার সীমান্তে তার স্মার্ট ফেন্সিং বা লেজার ওয়াল তৈরির কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে না। কিন্তু এখানেই ধারণাটা সব থেকে ভুল। আবেগে ভেসে গিয়ে তারা যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ বাস্তবতাটাকেই ভুলে যাচ্ছে এবং মূর্খের মতো কাজ করছে। আধুনিক যুদ্ধ শুধু যুদ্ধবিমানের সংখ্যা দিয়ে জেতা যায় না, যুদ্ধ জেতা হয় টেকনোলজি, ইন্টেলিজেন্স, প্রেসিশন এবং সঠিক পজিশনিং এর মাধ্যমে। যে চীনার যুদ্ধ বিমানগুলির কথা বলা হচ্ছে সেগুলির সক্ষমতা ভারতের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় কতটা কার্যকর সেটা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যেও বিস্তর আলোচনা হয়েছে। আর এই ধরনের কৌশলগত পার্থক্য বুঝতে হলে ডিফেন্স এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটি নিয়ে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। তাহলে প্রশ্নটা থেকেই যায়, বাস্তব পরিস্থিতি জানা সত্ত্বেও বাংলাদেশের নীতি নির্ধারকরা কার প্ররোচনায় এই ঝুঁকিপূর্ণ পথে এগোচ্ছেন? পর্দার আড়াল থেকে কি চীন পূর্ব সীমান্তে ভারতের বিরুদ্ধে নতুন করে উত্তেজনা তৈরি করতে চাইছে? আর এই পরিস্থিতির মধ্যেই দিল্লি এবং ভারতীয় বায়ুসেনার শীর্ষ পর্যায়ে ঠিক কোন নতুন ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজি কার্যকর করা হচ্ছে সেই উত্তরেই রয়েছে এই গোটা বিশ্লেষণের সবথেকে গুরুত্বপূর্ণ মোড়। দুই প্রতিবেশী দেশ একসঙ্গে ভারতকে চারিদিক থেকে স্ট্র্যাটেজিক চাপে ফেলতে চাইছে, কিন্তু তারা সম্ভবত বিষয়টি একদমই ভুলে গেছে যে সিংহকে ঘিরে ফেলা যায় কিন্তু তাকে খাঁচায় বন্দি করা যায় না। এখন প্রশ্ন যে হঠাৎ করেই কেন এত কিছু ঘটতে শুরু করলো? কূটনৈতিক মহল থেকে যে বিভিন্ন তথ্য ও বিশ্লেষণ সামনে আসছে সেগুলির দাবি, বাংলাদেশের চীনের কাছ থেকে 24টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত এবং সেগুলিকে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি মোতায়েনের পরিকল্পনাটাকে অনেকেই শুধুমাত্র একটি সাধারণ প্রতিরক্ষা চুক্তি হিসেবে দেখছেন না। আর আমার মতেও এর পেছনে রয়েছে আন্তর্জাতিক শক্তির সমীকরণ এবং আঞ্চলিক কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার একটি বড় প্রেক্ষাপট। এই পুরো পরিস্থিতির উদ্দেশ্য কি? দেখুন, ভারতের পূর্ব সীমান্তে নতুন করে কৌশলগত চাপ তৈরি করা এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ানো, এটাই এদের উদ্দেশ্য। সময়টাও অনেকের মতে খুব হিসাব করেই বেছে নেওয়া হয়েছে, যখন আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন ইস্যুতে ভারতকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রাখতে চেষ্টা চলছে। ঠিক সেই সময় পূর্ব সীমান্ত ঘিরে এই নতুন সামরিক তৎপরতা সামনে আসছে। উদ্দেশ্য হতে পারে ভারতের ওপর এমন একটি স্ট্র্যাটেজিক প্রেশার তৈরি করা যাতে সীমান্ত সুরক্ষার আধুনিক প্রকল্প, বিশেষ করে স্মার্ট ফেন্সিং এবং স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট, এটা তৈরি করার গতিটা কমে যায়। কারণ ভারতের এই প্রযুক্তি নির্ভর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হলে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং সীমান্ত কেন্দ্রিক অপরাধমূলক নেটওয়ার্কের ওপর বড় প্রভাব পড়তে পারে। তবে এই হিসাব কষতে গিয়ে অনেকেই একটি বড় বিষয় হয়তো বিবেচনায় রাখেননি। আজকের ভারত সীমান্ত নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত বাইরের চাপ, হুমকি কিংবা কূটনৈতিক অসন্তোষ দেখে নেয় না। যখনই লালমনিরহাট এয়ারবেসে সামরিক তৎপরতা নিয়ে নির্ভরযোগ্য রিপোর্ট দিল্লির কৌশলগত মহলে পৌঁছায়, তখন থেকে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলির পরিস্থিতি মূল্যায়নের কাজ শুরু করে। ভারতের প্রতিরক্ষা কাঠামো ভালোভাবেই জানে কখন, কোথায় এবং কিভাবে সম্ভাব্য চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। এই কারণেই সীমান্ত সংলগ্ন এলাকায় দায়িত্বে থাকা ভারতীয় বায়ুসেনার ইউনিটগুলিকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাসিমারা এয়ারবেসে মোতায়েন থাকা রাফালের স্কোয়াড্রনও উচ্চ মাত্রার অপারেশনাল প্রস্তুতি বজায় রাখছে। আধুনিক সেন্সার, উন্নত র্যাডার এবং নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ ক্ষমতা নিয়ে এই যুদ্ধবিমানগুলি যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। শুধু তাই নয়, ভারত সীমান্তে চলতে থাকা স্মার্ট সার্ভেলেন্স গ্রিড এবং আধুনিক অবকাঠামো নির্মাণের কাজ থামানোর বদলে তার গতি আরও বাড়িয়ে দিয়েছে। রেসপেক্টেড প্রকৌশল দল এবং নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই এই ডিজিটাল বর্ডার শিল্ডের কাজ সম্পূর্ণ করতে। ভারতের এই অবস্থান অনেকের কাছেই একটি স্পষ্ট বার্তা দিয়েছে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত নিজের পরিকল্পনা থেকে এক চুলও সরে আসবে না। তবে গল্পটা এখানেই শেষ নয়। সামরিক প্রস্তুতির পাশাপাশি এখন নজর কূটনৈতিক ক্ষেত্র। আগামী দিনে ভারত এমন কিছু পদক্ষেপ নিতে পারে যা সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। প্রশ্ন হচ্ছে, দিল্লির নীতি নির্ধারকরা পুরো সীমান্ত অঞ্চলকে আরও নিরাপদ করতে ঠিক কী ধরনের মাস্টার স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছেন। চলুন এবার সেই বিশ্লেষণের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করি। এখন আসি সেই ফাইনাল
মাস্টারস্ট্রোকের কথায় যেটিকে ঘিরে এতটা আলোচনা। যারা ভেবেছিলেন কয়েকটি যুদ্ধবিমান মোতায়েন বা বঙ্গোপসাগরে সাবমেরিন পাঠিয়েই ভারতকে পূর্ব সীমান্তে কৌশলগতভাবে চাপে ফেলা যাবে, বাস্তব পরিস্থিতি তাদের সেই ধারণাকে আরো জটিল করে তুলেছে। কারণ আজকের ভারত শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না, ভারত সমান গুরুত্ব দেয় টেকনোলজি, ইন্টেলিজেন্স, ইনফ্রাস্ট্রাকচার এবং স্ট্র্যাটেজিক ডিপ্লোম্যাসিকে। বর্তমান পরিস্থিতিতে ভারত সীমান্ত ব্যবস্থাপনাকে আরও আধুনিক করার পথেই এগোচ্ছে। স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট, উন্নত নজরদারি প্রযুক্তি এবং ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে সীমান্ত নিরাপত্তাকে আরও শক্তিশালী করার ওপরেই জোর দেওয়া হচ্ছে। পৃথিবীর কোনো বাইরের শক্তি কিংবা কোনো সামরিক উস্কানি ভারতের নিজের সীমান্তকে আরও সুরক্ষিত করার সিদ্ধান্ত থেকে তাকে সরিয়ে দিতে পারবে না। যেখানে একদিকে সীমান্তের কাঁটাতারের প্রকল্পকে ঘিরে নানা ধরনের বাধা তৈরি করার চেষ্টা চলছিল, ঠিক সেখানেই ভারত সম্পূর্ণ ভিন্ন একটি অ্যাকশন প্ল্যান কার্যকর করেছে। সংবেদনশীল এলাকায় এবার মোতায়েন করা হচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক লেজার ওয়াল এবং হাই এন্ড থার্মাল ইমেজিং ক্যামেরা এবং অত্যন্ত সংবেদনশীল মোশন সেন্সর গ্রিড। আর এই নতুন অবকাঠামোর সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটির জন্য বিশাল আকারের কোনো স্থায়ী নির্মাণের প্রয়োজন হয় না। এই ডিজিটাল সিকিউরিটি নেটওয়ার্ক মাটিতে সামান্য নড়াচড়া থেকে শুরু করে আন্তর্জাতিক সীমান্তের কাছে কোনো অজ্ঞাত গতিবিধিও অত্যন্ত দ্রুত শনাক্ত করতে সক্ষম। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরো সিস্টেমটি 24 ঘন্টা রিয়েল টাইমে ভারতীয় নিরাপত্তা সংস্থার সংশ্লিষ্ট কমান্ড সেন্টারের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে সীমান্তের কাছে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখা দিলেই কোনো শব্দ বা শারীরিক বাধা তৈরি না করেই সংশ্লিষ্ট কুইক রিয়াকশন টিমের কাছে সঙ্গে সঙ্গে লাইভ ভিডিও ফিড এবং সুনির্দিষ্ট লোকেশন অ্যালার্ট পৌঁছে যাবে। অর্থাৎ তার প্রেসিশন লোকেশন তার সঙ্গে ট্যাগ তার কাছে পৌঁছে যাবে। তারপর খুব অল্প সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এটাই আজকের আত্মবিশ্বাসী এবং প্রযুক্তি নির্ভর ভারত, যে ভারত নিজের সার্বভৌমত্ব এবং সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কঠোর সিদ্ধান্ত নিতে পিছিয়ে থাকে না। দিল্লির এই দৃঢ় অবস্থান এবং সীমান্তে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি একটি স্পষ্ট বার্তা দিয়েছে, ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার যে কোনো প্রচেষ্টার জবাব যথাযথভাবেই দেওয়া হবে। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চেও ভারতের অবস্থান স্পষ্ট। নিজের সীমান্তে নিরাপত্তাকে নিশ্চিত করতে ভারতের কোনো দেশের অনুমোদন বা সমর্থনের প্রয়োজন নেই। যারা ভেবেছিল ভারতের ওপর একই সঙ্গে একাধিক দিক থেকে কৌশলগত চাপ সৃষ্টি করা যাবে, তারাও এখন বুঝতে শুরু করেছে নতুন ভারতের নিরাপত্তা নীতি সহজে পরিবর্তন হওয়ার নয়। বন্ধুরা, শিলিগুড়ি করিডোরকে ঘিরে এই পুরো কৌশলগত পরিস্থিতি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবস্থান এবং সীমান্তে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি নিয়ে আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হয় কোনো বাইরের চাপ বা প্রতিবেশী দেশের অবস্থানকে গুরুত্ব না দিয়ে ভারতের সীমান্তে চলতে থাকা স্মার্ট ফেন্সিং এবং ডিজিটাল ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প একই গতিতে এগিয়ে নিয়ে যাওয়া উচিত? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।